কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশন সোলো লিভেনের সিজন 2 এবং এক্সপ্লেনেশন করব সিজন 9। সিজন 9 এর এপিসোডের আজকে আমরা কাহিনী জানবো। বেশি কথা না বলে মূল ভিডিওতে শুরু করি। গত পর্বে আমরা দেখেছিলাম ডিমো ডেমনকে মেরে ফেলেছিল। সে তখন এলেক্সার অফ লাইট বানানোর জন্য যে 3টি উপকরণ বা মেডিসিন লাগবে তা বানাতে এটি বানানোর জন্য তাই অনেক হাই ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমত্তা দরকার ছিল। যিনিও এতদিন তার লেভেল আর তার স্পিডকে সে ডেভেলপ করেছে, কিন্তু তার বুদ্ধিমত্তা এবং সেগুলোকে সে ডেভেলপ করতে পারেনি। তারপরও সিস্টেমকে বলল এলেক্সারটা বানানোর জন্য, সিস্টেমও বানাতে শুরু করলো এবং অল্প একটুর মধ্যে সিস্টেমে এটা সাকসেসফুল দেখালো। এলেক্সার অফ লাইফ এমন একটা ওষুধ যা পৃথিবীতে সব রোগে ভালো করে দেয়। এলেক্সার অফ লাইফের মাধ্যমে তার মায়ের এই অসুখটা সে সারাতে যায়। অসুখের নাম টেন্ডাল নামে একটি রোগে আক্রান্ত। এটার সাহায্যে সে তার মায়ের অসুখ সারাতে চায়। হোক, তখনই হোয়াইট ড্রাগনের লাশটা সে আয়রন সামনে নিয়ে আসে। এটা দেখে জেন অনেক প্রশংসা করে। অনেক বুদ্ধিমতের মতো একটা কাজ করেছো তুমি। এটা একটা ক্রিয়েচার ছিল, কোনো ডিমন ছিল না। এই জন্য তার এটা কালোতে শ্যাডোতে রূপান্তরিত করে সে তার আর্মিতে যোগ করতে পারবে। হোয়াইট ড্রাগনের সামনে এরাইজ বলে, তখন ড্রাগনটির সামনে শ্যাডো হিসেবে দেখা যায়। সিস্টেম যখন এই ড্রাগনের একটি নাম রাখতে বলে, তখন এই ড্রাগনের নাম রাখে কাইসেন্স। তখনই বলে, আমরা তো এর পিটেশন খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে যেতে পারবো, আমাদের বাসায় যেতে সময়ও লাগবে না। যে যত তাড়াতাড়ি সম্ভব সে এখান থেকে চলে যেতে চাচ্ছে। তার বাড়িতে যেয়ে তার মাকে সে সুস্থ করতে হবে। সে তাড়াতাড়ি যেতে চায়। তখন সে ভাবে এক সোল করে যেতে আমার অনেক বেশি সময় লাগবে। তখন সে দেখতে পায় সিস্টেমে নতুন একটা আপডেট এসেছে। এটার মাধ্যমে সে আরো একটি অ্যাবিলিটি পায়। এই অ্যাবিলিটির নাম হলো শ্যাডো এক্সচেঞ্জ, অর্থাৎ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আর্মির সাথে শ্যাডো অদল বদল করতে পারবে। অর্থাৎ একে বোঝা যায় টেলিপিটেশন। চিনু তখন বলে, তুমি একাই তুমি ঘরে ফিরে যাও, আমি শ্যাডো অদল করে আমি আর্মিতে ফিরে যাচ্ছি। ভাগ্যে যদি থাকে তাহলে আবারও দেখা হবে তোমার সাথে আমার। এই বলে সে শ্যাডো নিয়ে এখান থেকে চলে গেল। মেয়েটা তার কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার আগে সে জেনু এখান থেকে চলে গিয়েছিল। এটা সেই চলেছিল যা জেনজু বলছিল তুমি ওখানে পাহারা দাও, শহরকে পাহারা দেওয়ার জন্য রেখেছিল। জিঙ্গু এই শ্যাডোর সাথে তার জায়গা অদল বদল করে সে মেইন শহরে চলে এসেছে। শহরে চলে আসে, সোলজারটা এফিলের কাছে পৌঁছে যায়। জিন্টু এই পাওয়ারটা প্রতি 3 ঘন্টা পর এই পাওয়ারটা ইউজ করতে পারবে। জিন্টু আবারও এই পাওয়ারটা ব্যবহার করতে হলে জিনুকে আরো 3 ঘন্টা পরে এই পাওয়ারটা ব্যবহার করতে হবে। তার ড্রাগন অর্থাৎ তার কাইসেনকে ডাকে এবং তার পিঠে সরে সে রওনা দেয় তার শহরের দিকে। গোগাজি চতুর্থ আইল্যান্ডের পরিকল্পনা করছিল এক ধরনের অ্যাবিলিটি ব্যবহার করে, অর্থাৎ সে পিঁপড়াকে সে সুপার হিউম্যান বা সুপার বিস্টে পরিকল্পনা করছিল। গোলাপি এই পিঁপড়া তারা নিজেদের মধ্যে যোগাযোগ না করতে পারে। হান্টারের দল এই পিঁপড়ার বাসায় ঢুকবে, রানীকে মেরে ফেলবে, এটি প্ল্যান করতেছিল সবাই মিলে। প্ল্যান করতেছিল রানী মইরা গেলে আর পিঁপড়া তাহলে আর কোনো বাঁচতে পারবে না। পিঁপড়াগুলো এই প্ল্যানটা করছিল এবং মিস্টার গোয়াংস এবং পিঁপড়াগুলো দেখাচ্ছিল এবং সবকিছু প্রস্তুত করে থুইছে এবং ওই আইল্যান্ডে এখন খেলে হান্ডারতে পাঠাতে হবে এই পরিকল্পনা করতেছিল তারা। কি জিঙ্গুর সাথে যোগাযোগ করতে পেরেছিল? সে বলে না, আমি জিঙ্গুর সাথে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। সে তার পুরনো বন্ধুর সাথে একসাথে বলে ডিনার করছিল এবং সে বিয়ঙ্গি ছিল এসঙ্গের একটি হিলার। এমন একজন হিলার ছিল যে অল্প বয়সী রিটার্নি নিয়েছে। ইয়ন তখন বলে, তুমি সেই আইল্যান্ডে আবার ফিরে যেতে চাও? তুমি সেখানে তার ইয়নজংকে মরে যেতে দেখেছো তুমি, তাই না? তুমি ওইখানে আবার ফিরে যেতে চাও? ইয়নজং ছিল তাদের তৃতীয় বন্ধু। জেমসন বলল, ওই পিঁপড়াগুলো যদি এই দেশে চলে আসে তখন আমাদের ওই বন্ধুর মতো এই শহরটাও সেরকম হয়ে যাবে, সবাই মারা যাবে। যে কারণে হোক না কেন আমাকে সেখানে যেতে হবে। তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমি সরাসরি না বলে দিচ্ছি, সেই আইল্যান্ডে যাব না। আমি তোমাকে নিয়ে যেতে আসি নাই, আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। হয়তোবা আমাদের আর কোনোদিনও দেখা হবে না। আমি এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। আমি আর খুন খারাপি দেখতে চাই না, এই জন্য আমি সরকারি চাকরিতে নিচ্ছি। সরকারি চাকরি করে আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করব। তখন তার বন্ধু বলল, হান্টাররা এমন একটু মানুষ যা সহজ সরলভাবে জীবনযাপন করতে পারে না। সে মানুষদের সাথে লড়াই করতে পছন্দ করে না। তারা মনস্টারদের লড়াই করতে তাদের একটা অভ্যাস হয়ে গেছে। লড়াই করে মজাও পাই। এরপর তারা দুইজনে ওখানে মজা করতে থাকে।
তারপর সে তার হাসপাতালে চলে এসেছিল তার মাকে দেখার জন্য। সে মাকে দেখছিল, তার মাকে হাসপাতালে এই যে মারা যাওয়ার সময় আগে তার মাকে সে দেখছিল। এলেক্সার অফ লাইফ তার ব্যবহার করা উচিত হবে কি হবে না সেটা সে ভাবছিল, কিন্তু এই সিস্টেম তাকে অনেক অসম্ভব জিনিস করে দেখেছে এবং এলেক্সার অফ লাইফ দিয়ে তার মার জীবনটা হয়তো সুস্থ হতে পারে। এলেক্সার অফ লাইফ বোতলটা বার করে এবং এলেক্সার অফ লাইফ তার মাকে খেয়ে দেয় এবং তার মা আস্তে আস্তে ধীরে ধীরে সে ভালো হচ্ছিল। তার মার দিকে সে দেখছিল এবং সে ভাবছিল এলেক্সার অফ লাইফ দিয়ে সম্ভবকে সম্ভব করা যায়। মাকে ঠিক করা ও সুস্থ করার জন্য তার বোনেরও মনে পড়তে কোনো মন বসছিল না। আজকে ছিল পূর্ণিমা। সে দেখতে পায় তার মা জেগে গেছে, তার মা সামনে বসে আছে এবং তার মা তাকে জিনুকে চিনতে পারে এবং তার সাথে কথা বলতে। তার মা বলল, জিনা কেমন আছে? সে বলল, জিনা ভালো আছে, তুমি প্রায় 4 বছর ধরে এখানে ঘুমিয়েছিলা। তার মা জিনুর শরীরে অনেক আঘাতের দাগ দেখতে পায়। তার মা তাকে বলে, তুমি তো অনেক বড় হয়ে গেছো এবং তার শরীরে তার মা অনেকগুলো আঘাতের দাগ দেখতে পায়। তার মা বলে, কান্না করতে বলে, আমি ঠিক আছি। পরের দিন সকালে ডাক্তাররা জানতে পারে ইরফানি সেটনের একটি রোগী সুস্থ হয়ে গেছে এবং জায়গা গেছে। এই কথা শুনে ডাক্তাররা অনেক অবাক করে এবং তার বোন তার মার সাথে জড়িয়ে ধরে অনেক কান্না করছে এবং তার ভাই অনেক বড় পুরস্কার পেয়ে। সে মনে করতে আমার কোনো পরিশ্রমে বিফলে যায়নি, আমি সব পরিশ্রমে আমার সফল হয়েছে। ওখানে গোপনজি একটা কনফারেন্স আয়োজন করছে এবং সেখানে বলতেছে জেসো আইল্যান্ড মিশনটা করতে যাচ্ছে, এটা সবাইকে সে বলতেছিল এবং তার মুখে একটা হাসি ছিল এবং জিওক এই সবাইকে জেসন আইল্যান্ডের বিষয়ে কথাগুলো বলতেছে এবং ক্যামেরার সামনে সবকিছুই বলতেছিল জেসন আইল্যান্ডের ব্যাপারে এবং সে অনেক খুশি এবং জেসন আইল্যান্ডের সব হান্টাররা একসাথে জেসন আইল্যান্ডে যাবে এবং সেখান থেকে একসাথে সে জেসন আইল্যান্ডের ভিডিও সবাই এখন দেখতেছে জেসন আইল্যান্ডের ভিডিও এবং সে বলতেছিল বন্ধু কিভাবে ভয় পেয়েছে এবং ইনসু আর মানুষরা লড়াই করতে পারে না, তারা তো আমাদের চেয়েও বেশি ভয় পাচ্ছে, তাই না? আমরা যদি এই কাজটা না করি তাহলে আমাদের সব পিঁপড়াদের বাসস্থান হয়ে যাবে। তখন বেগ বলতে থাকে, আমি তাদের নিচের হাত দিয়ে তাদেরকে শেষ করে দেব। মিঙ্গু এবং জিনা তাদের মাকে নিয়ে সে বাসায় চলে আসে। সেই বাসায় সবকিছু অগোছালো ছিল। তার ভাই তার বাসায় না থাকার জন্য সে বাসাটা সবগুলো অপরিষ্কার হয়েছিল এবং তারা সবাই মিলে সে বাসাটা পরিষ্কার করে। এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, তবে তার অদ্ভুত এক ধরনের অনুভূতি হচ্ছিল। তার মনে হচ্ছিল কোনো একটা লাইন সে ক্রস করা পেরেছে, কিন্তু এই লাইনটা তার ক্রস করা উচিত হয়নি। তুমি কি তোমার কোনো বাবার কোনো খবর পেয়েছো? সে কি তোমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছে? জিনু বলে না। তার মা এটা জেনে গিয়েছিল যে তার ছেলে স্ট্রেঞ্জার একজন হান্টার হয়ে গিয়েছে, কারণ জিনুর বাবা একজন ফায়ার ফাইটার ছিল। তখন সে স্ট্রেঞ্জার হান্টার হয়ে গিয়েছে। জিনুর বাবা একজন ফায়ার ফাইটার ছিল এবং সব মানুষকে তিনি জিনুর বাবা বাঁচাতো এবং সে স্ট্রেঞ্জার ফায়ার ফাইটার ছিল। তার ছিল এখন স্ট্রেঞ্জার ফায়ার ফাইটার। সে অনেক খুশি এবং তার বোনও অনেক খুশি। তখন জিনা তার মাকে বলে, আমি অনেক পরিশ্রম করছি ডাক্তার হওয়ার জন্য, আমি মানুষকে অনেক সেবা করব এবং ডাক্তার হওয়ার পর তখনই কেউ ফোন এসে তাকে ডাকে অফিসে। গুনগানু জিনুর সঙ্গে বলতেছিল, থমাস অ্যান্ডনা নামক আমেরিকার হান্টার আমাদের সাথে যোগ দিবে, এস র্যাঙ্কের হান্টার। সে বলতেছিল অন্য এস র্যাঙ্কের হান্টার চেয়ে এস র্যাঙ্কের হান্টার অনেক শক্তিশালী এবং এটি একটা পুরো দেশের আর্মি সমান এস হান্টার। গগন তখন জিনসুংকে বলে, তোমার গগনের সাথে কি দেখা হয়েছিল? তুমি কি গগনকে ফোন দিয়েছিলে? তখন বলল, হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম, অল্প একটুর মধ্যে আমাদের সাথে দেখা করবে। এখন আমরা এই মিশনে 4 দিনের মধ্যে চলে যাব, আমি চাই তুমি আমাদের সাথে চলো। জিনুর লেভেল আপ করার জন্য এটা একটা অনেক ভালো একটা সুযোগ ছিল। এখন তো জিনুর মা সুস্থ হয়ে গেছে, লড়াই করার মতো তার মা সুস্থ হয়ে গেছে, সেই জন্য তার লড়াই করার মতো কোনো মোটিফিকেশন পাচ্ছে না। তখন ওরা একটা সেই হাইনানি করা সেন্স করতে পারছিল এবং সে বলল কোন রকমের সে বলল এটা ওইখানে তখন যুদ্ধ ওরা লড়াই করতেছে, প্র্যাকটিস করতেছে, এই জন্যে ওরা তুমি সেন্স করতে পারছো, এই মানাভা তুমি এখান থেকে তুমি সেন্স করতে পারছো। এইভাবে স্ট্রেঞ্জার হান্টাররা অনেক কম সময় সবাইকে একত্রিত হয় এবং এরা দুজন অনেক ফুল পাওয়ার ইউজ করতেছে না, কারণ ফুল পাওয়ার ইউজ করলে সে একটা ড্রাগনে পরিণত হবে বা অনেক খুঁটখান একটা মস্টারে পরিণত হবে, এই জন্য সে ফুল পাওয়ার ইউজ করতেছে না। হান্টার মায়ের জন্য অনেক ডেঞ্জারাস হবে। এখানে কোরিয়ার সব মেয়েরা এবং এসএন হান্টার রয়েছে, তারপরেও সেখান থেকে অন্য হান্টাররা চলে আসলো এবং 10 জন হান্টাররা চলে এসেছে। তখন একটা মেয়ে হানিগাওকে জিজ্ঞাসা করলো,
একা বলে তার নাম জিনু, সে এস র্যাঙ্কের হান্টার হয়েছে। তখন মেয়েটি বলে তাহলে নিশ্চয়ই এসএস এর হান্টারের মতো না, সে একটি মেস টাইপের হান্টার। গত হিউজি তখন জিনুর দিকে তাকায়, তখন সে বিশ্বাসই করতে পারছে না সে এস র্যাঙ্কের হান্টার। তখন দেখতে পায় জিনু এখানে চলে এসেছে। মেয়েটা তখন এই দুইজনের লড়াই দেখে মনে বলতেছে এই দুটো এরকম কমজম লাগতেছে কেন। তখন পাশ থেকে অন্য একজন বলে তুমি সবসময় গত ইউনিটকে ফাইট দেখছো, এই জন্য এদেরকে তোমাদের কমজম মনে হচ্ছে। গত ইউনিট ভাই অনেক শক্তিশালী একজন বান্দা, সে অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল গত ইউজি, এবং সে এস র্যাঙ্ক হান্টার 9 গিল্ডের একজন গিল্ড মাস্টার। এই কথাটা শুনে ফেলে জুনসু, এই নামটা তো আমি আগে কখনো শুনিনি। জুনসু গিল্ড আমার কোনো এস র্যাঙ্কের কোনো হান্টার না, সে এ র্যাঙ্কের হান্টার, এবং তোমরা পৃথিবীর মধ্যে 5 নম্বর হান্টারে আমরা রয়েছি। জুনসু বলে ও আচ্ছা, এই 5 নম্বর হান্টারে আমরা এসেছি, এখানে এস র্যাঙ্কের হান্টাররাই যোগ দেবে। গোগজি তখন বলে এখানে সবই অ্যাসাসিন হান্টারেরাই যোগ দিতে পারবে, এখানে টিম আকারে দুটো দল খেলানো হবে এবং একদিকে কোরিয়ান একদিকে সাউথ আফ্রিকা, দুটো টিমই একসাথে খেলাতে হবে। এখানেই এপিসোডটা সমাপ্ত হয়ে গেছে। পরের সিজনগুলো দেখার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের বেল আইকনটা নোটিফিকেশন অন করে দেবেন যেন সবার আগে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন।